কুয়েতের আকাশে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যা বৈশ্বিক সামরিক কৌশলের ধারণাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটিতে হঠাৎ করেই জরুরি সংকেত বাজতে শুরু করে। রাডার স্ক্রিনে এক অভূতপূর্ব চিত্র ফুটে ওঠে, যা প্রতিরক্ষা কমান্ডোকে তাৎক্ষণিক সতর্ক করে দেয়। সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্তে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী থেকে একযোগে 8টি কিয়াম-1 ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। এই 8টি মিসাইলের একমাত্র লক্ষ্য ছিল আলী আল সালেম এয়ারবেস, যেখানে আমেরিকার সামরিক শক্তির একটি উল্লেখযোগ্য অংশ অবস্থান করছিল। কিন্তু যা আমেরিকান প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে বুঝতে পারেনি তা হল, এর পেছনে নিহিত ছিল একটি অত্যন্ত পরিশীলিত এবং দূরদর্শী সামরিক কৌশল। আসল রণনীতির সূচনা হয়েছিল আরও বেশ কিছু সময় আগে, যখন 4টি শাহেদ 136 ড্রোন আমেরিকান বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিক সক্রিয় হয়ে ওঠে। তাদের অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম কাজ করতে শুরু করে। উচ্চমূল্যের PSC-3 মিসাইল এবং আরও পুরনো GEM-T ভ্যারিয়েন্ট একসাথে মিলে ইরানি প্রক্ষেপণগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে। উত্তর ও দক্ষিণ পূর্ব দিক থেকে একযোগে আসা আক্রমণ প্রতিরোধের জন্য সমস্ত প্রতিরক্ষা সিস্টেম সর্বোচ্চ ক্ষমতায় পরিচালিত হতে থাকে। তবে ইরানের সামরিক পরিকল্পনাকারীরা এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন। বছরের পর বছর গবেষণা করে তারা জানতেন যে আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা একটি নির্দিষ্ট সংখ্যক লক্ষ্য একই সময়ে পরিচালনা করতে পারে। তাদের বিশ্লেষণ অনুযায়ী যখন প্রথম আক্রমণে প্রতিরক্ষা সম্পূর্ণভাবে ব্যস্ত থাকবে, তখন মাত্র 1 মিনিটের মধ্যে একটি সুযোগের দরজা খুলে যাবে। এই মূল্যবান 1 মিনিটই তাদের বিজয়ের চাবিকাঠি হতে পারে। মেহেরিমা ড্রোনগুলো প্রথম অগ্রসর হয়। প্রতিটি ড্রোনের মূল্য মাত্র $50,000 হলেও তারা লক্ষ লক্ষ ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে সফল হয়। আমেরিকান প্রতিরক্ষা দল এই ড্রোনগুলোকে প্রতিহত করার জন্য তাদের মূল্যবান মিসাইলগুলো ব্যবহার করতে বাধ্য হয়। রাডার অপারেটররা প্রতিটি ড্রোনের উপর নজর রাখে এবং নির্ভুলতার সাথে লক্ষ্য নির্ধারণ করে। ঠিক সেই সুযোগেই ইরান তার শেষ এবং সবচেয়ে মারাত্মক 2টি কিয়াম মিসাইল পাঠায়। এটি সম্পূর্ণ গণিত এবং সময়ের একটি নিখুঁত সমীকরণ ছিল। আমেরিকান কন্ট্রোল রুমের অফিসাররা অসাধারণ দৃশ্য দেখতে পান, যেখানে তাদের কাছে শেষ 2টি মিসাইল রক্ষা করার জন্য কোনো উপলব্ধ ব্যবস্থা নেই। তাদের যে মিসাইলগুলো প্রয়োজন ছিল তা সবই ড্রোন নির্মূলে নিয়োজিত হয়েছে। মাত্র 3 সেকেন্ডের বিলম্ব ঘটে, যা যুদ্ধক্ষেত্রে অসংখ্য সৈনিকের জীবন এবং গুরুত্বপূর্ণ সরঞ্জামের ক্ষতি করতে যথেষ্ট। 8ম মিসাইলটি একটি হ্যাঙ্গারে সরাসরি আঘাত করে। তীব্র বিস্ফোরণ এবং অগ্নিশিখা আকাশ ছুঁয়ে যায়। এই মুহূর্তে ইরান তার শক্তি এবং প্রযুক্তিগত দক্ষতার একটি স্পষ্ট বার্তা বিশ্ববাসীকে প্রেরণ করে। কিন্তু দ্বন্দ্ব এখানেই শেষ হয়নি। আমেরিকান সামরিক নেতৃত্ব পাল্টা আঘাত দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের লক্ষ্য নির্ধারিত হয় গ্রেটার টান দ্বীপের দিকে। এই ছোট্ট দ্বীপটি গত 3 সপ্তাহ ধরে পারস্য উপসাগরের তেল ও গ্যাস পরিবহন ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে রেখেছে। ইরানের অ্যান্টিশিপ মিসাইল একটি বড় তেলবাহী ট্যাঙ্কারে আঘাত করার পর আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলো এই রুটের মাধ্যমে জাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছিল। 40টিরও বেশি তেল পরিবহনকারী জাহাজ বন্দরে আটকে ছিল, যা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল। দ্বিতীয় প্রহরে আমেরিকান F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান উপস্থিত হতে থাকে। প্রথম পর্যায়ে সাধারণত JDAM বোমা ব্যবহার করে দ্বীপের চারপাশে উন্মুক্ত প্রতিরক্ষা অবস্থানগুলো নির্মূল করা শুরু হয়। কামান, রাডার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস হতে থাকে। কিন্তু ইরানি সামরিক বিশেষজ্ঞরা এই ধরনের পাল্টা আঘাতের জন্য বছর আগেই প্রস্তুতি নিয়েছিলেন। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সামরিক সম্পদগুলো রাখা হয়েছিল মাটির অনেক গভীরে সুরক্ষিত অবস্থানে। একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ব্যবস্থা নির্মিত হয়েছিল, যা ছিল অত্যন্ত উন্নত প্রকৌশলের এক অনন্য নিদর্শন। প্রায় 100 ফুট গভীরতায় এই সুড়ঙ্গটি অবস্থিত এবং এটি 5টি আলাদা শক্তিশালী কংক্রিট স্তর দ্বারা সুরক্ষিত। প্রতিটি কংক্রিট স্তরের মাঝখানে রয়েছে মাটির পুরু স্তর, যা বিস্ফোরণের শক্তি কমিয়ে দেয়। ইরানের প্রকৌশল বিশেষজ্ঞরা এমনভাবে এই কঠোর ডিজাইন করেছিলেন যাতে একটি বোমা প্রথম কংক্রিট স্তর ভেদ করতে পারে, কিন্তু পরবর্তী মাটির স্তরে প্রবেশ করার সময় এর বিস্ফোরণ শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এই পদ্ধতি অনুসরণ করে সাধারণ কোনো বোমা 5টি স্তর পার করতে পারে না। সুড়ঙ্গের অভ্যন্তরীণ কাঠামো ছিল আরও বেশি কৌশলগত। একটি কেন্দ্রীয় অস্ত্রভাণ্ডার থেকে বিভিন্ন সুড়ঙ্গমুখ বেরিয়ে গেছে এবং প্রতিটির নিজস্ব স্বাধীন নিষ্ক্রমণ পথ রয়েছে। এই ব্যবস্থার ফলে একটি প্রবেশদ্বার বন্ধ হলেও অন্য পথগুলো সম্পূর্ণ কার্যকর থাকে। এটি একটি আধুনিক ব্যাংক ভল্টের মতো, যেখানে একাধিক জরুরি প্রস্থান পথ রয়েছে। কিন্তু এই সমস্ত স্থাপনার সফলতার পেছনে ছিল একজন দক্ষ এবং অভিজ্ঞ রাডার অপারেটর।
তিনি ৩ বছর ধরে এই মুহূর্তের জন্য নিবিড় প্রশিক্ষণ এবং প্রস্তুতি নিচ্ছিলেন। তার হাতে ছিল একটি পুরনো মডেলের SCR-270 রাডার, যার আধুনিক ক্ষমতা সীমিত। তিনি জানতেন সর্বোচ্চ শক্তিতে এটি পরিচালনা করলে আমেরিকান সিস্টেম তার অবস্থান শনাক্ত করে মিসাইল নিক্ষেপ করবে। তাই তিনি একটি অনন্য কৌশল অবলম্বন করেন। অপারেটর অত্যন্ত কম শক্তিতে রাডার পরিচালনা করেন, যাতে এটি একটি মৃদু কণ্ঠস্বরের কথোপকথনের মতো কাজ করে। এই পদ্ধতিতে তিনি লক্ষ্যের দূরত্ব এবং দিক নির্দেশনা নির্ধারণ করতে পারেন, কিন্তু উচ্চতা সম্পর্কে তথ্য পান না। তবে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং গভীর পর্যবেক্ষণের মাধ্যমে তিনি আমেরিকান বিমানগুলোর সাধারণ আসার পথ এবং ওড়ার প্যাটার্ন মুখস্থ করে রেখেছেন। এই জ্ঞান কাজে লাগিয়ে তিনি পাহাড়ের পেছনে অবস্থিত থান্ডার মিসাইল ব্যাটারিগুলোকে নিখুঁত নির্দেশনা প্রদান করতে থাকেন। থান্ডার বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি নতুন প্রযুক্তি, যা রাডার সংকেতের উপর নির্ভর করে না। এটি বিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপ শনাক্ত করে লক্ষ্য খুঁজে বের করে। দ্বিপ্রহরের 2টা 2 মিনিটে প্রথমবার এই থান্ডার মিসাইল নিক্ষিপ্ত হয়। আমেরিকান বিমান পাইলটরা কোনো প্রচেষ্টা হুঁশিয়ারি সিস্টেম থেকে সতর্কতা পান না, কারণ কোনো রাডার সংকেত ছিল না। তারা শুধুমাত্র তাদের চোখ দিয়েই মিসাইলটি আসতে দেখেন। মিসাইলটি তার লক্ষ্যভেদে ব্যর্থ হয়, কারণ অপারেটর যদিও দিক নির্ভুলভাবে জানতেন, কিন্তু উচ্চতা সম্পর্কে অনিশ্চয়তা ছিল। তবে এই একটি ঘটনায় প্রমাণ করে যে ইরানের কাছে এমন সামরিক সরঞ্জাম রয়েছে যা আমেরিকান প্রযুক্তি সরাসরি শনাক্ত করতে পারে না। একটি সংগঠিত এবং দক্ষ দল আছে, সঠিক অস্ত্র আছে, শুধুমাত্র তথ্যের একটি ছোট্ট অভাব ছিল, যা পরবর্তী প্রচেষ্টায় পূরণ করা হতে পারে। এদিকে আমেরিকানরা নিষ্ক্রিয় ছিল না। তারা তাদের নতুন প্রযুক্তি GBU-72 অ্যাডভান্স পেন্টাট্রর বোমা নিয়ে আসে। এটি সাধারণ বোমা থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এর মোট ওজন ৪,৫০০ পাউন্ড, কিন্তু বিস্ফোরক উপাদান মাত্র ১,০০০ পাউন্ড। অবশিষ্ট অংশ সম্পূর্ণভাবে শক্তিশালী ধাতু দিয়ে তৈরি, যা গভীর মাটিতে প্রবেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা। এটি প্রায় সোজা দিকে পতিত হয় এবং অসাধারণ গতিতে মাটিতে প্রথিত হয়। ২৪টি বিমান এই মিশনে অংশগ্রহণ করে এবং প্রতিটি বিমান একটি করে এই উন্নত প্রবেশকারী বোমা বহন করে। দ্বীপের ২০টি শক্তিশালী লক্ষ্য একটি একটি করে নির্ভুলতার সাথে আঘাত করা হয়। প্রতিটি ৭.৫ মিনিট অন্তর অন্তর একটি নতুন দল বোমা নিয়ে আসে, জ্বালানি পূরণ করে, লক্ষ্যে বোমা ফেলে এবং ফিরে যায়। এই অপারেশন নিরবিচ্ছিন্নভাবে ৯০ মিনিট ধরে চলে। এটি একটি কারখানার মতো দৃশ্য ছিল, যেখানে বিধ্বংসী পণ্য আকাশে উৎপাদিত হচ্ছে। ধুলো এবং ধোঁয়ায় সম্পূর্ণ দ্বীপ আবৃত হয়ে যায়, কিন্তু ইরানের নির্মিত সেই ৫টি স্তর নিজের কাজ অব্যাহত রাখে। প্রতিটি বোমা একটি কংক্রিট স্তর ভেদ করে, কিন্তু পরবর্তী মাটির স্তরে পৌঁছানোর সময় এর শক্তি হ্রাস পায় বা দিক পরিবর্তন হয়। সুড়ঙ্গের মুখগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু ভেতরের কেন্দ্রীয় অস্ত্র ভাণ্ডার নিরাপদে থাকে। বিকেল ৩টা ৫২ মিনিটে শেষ বোমাটি পড়ে। এটি সরাসরি কেন্দ্রীয় অস্ত্র ভাণ্ডারের উপর লক্ষ্য করা হয়েছে। পাহাড় প্রকম্পিত হয় এবং বিশাল ধুলোর মেঘ আকাশে উত্থিত হয়। বোমার ফিউজ প্রতিটি স্তর গণনা করে চূড়ান্ত স্তর অতিক্রম করে খালি জায়গায় প্রবেশ করে বিস্ফোরিত হয়। কিন্তু এগুলি আমেরিকান বোমা নয়, এটি ছিল ইরানের নিজস্ব সুরক্ষিত নূর এবং কাউসার মিসাইল, যা আগুনে পুড়ে ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল। আমেরিকানরা যে $৩ লক্ষ প্রবেশকারী বোমা ফেলেছিল, তার পরবর্তী সমস্ত বিস্ফোরণ ছিল ইরানের নিজস্ব ক্ষতিপূরণ। এই সম্পূর্ণ ঘটনাটি বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায়। আধুনিক প্রযুক্তি নিঃসন্দেহে অত্যন্ত শক্তিশালী, কিন্তু স্মার্ট পরিকল্পনা এবং ধৈর্যের সাথে এর মোকাবেলা সম্ভব। ইরান প্রমাণ করে যে সংখ্যায় কম হলেও বুদ্ধিমত্তার সাথে লড়াই করা যায়। সস্তা ড্রোন ব্যবহার করে লক্ষ লক্ষ ডলার মূল্যের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা সম্ভব। দুর্বল ক্ষমতার রাডার দিয়েও অকার্যকর ফলাফল পাওয়া যায়, যদি জানা থাকে কিভাবে সেটি ব্যবহার করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাটির নিচে নির্মিত সুরক্ষা ব্যবস্থা এখনও অত্যন্ত কার্যকর এবং আকাশ থেকে ছোড়া যে কোনো বোমার বিপরীতে প্রতিরোধী।